নমস্কার বন্ধুরা, আজকে পড়ছি লীলা মজুমদারের পাকদণ্ডী বইটির প্রথম পর্বের 108তম অংশ। শ্রীনিকেতনে আরও বন্ধু ছিলেন। গৌর ঘোষ ফুটবলার, যিনি মুকুলদার বোন বুড়িকে বিয়ে করেছিলেন। ধীরানন্দ রায়, যিনি জাপানি কর্মী কাসাহারার মেয়েকে বিয়ে করেছিলেন। বৌদিকে জাপানি বলে চেনাও যেত না। কাসাহারা ছিলেন বৃক্ষপালনে বিশেষজ্ঞ। গোটা গোটা বড় বড় আম গাছ এক জায়গা থেকে তুলে আরেক জায়গায় লাগাতেন। 1931 সালে তিনি ইহলোকে ছিলেন না, কিন্তু একটা বড় গাছের ওপর একটা কাঠের তৈরি সুন্দর গাছঘর তার কল্পনাপ্রবণ মনের সাক্ষী ছিল। কল্পনাপ্রবণ না হলে কখনো গাছ তৈরি করা যায়? ডক্টর আলীর কথা আগেই বলেছি। তিনি আমাদের ডেকে চা খাওয়াতেন, হেমবালা দিয়ে অসন্তুষ্ট হতেন। 1 বছর গভীরভাবে বাঁচলে কি তার কথা কটা পাতার মধ্যে ধরে দেওয়া যায়? কলা ভবনে সুকুমারী দেবী আশ্চর্য সব সেলাইয়ের ফোড় তুলতে শেখাতেন। আমার সময় হতো না, পরে মেয়েদের কাছ থেকে শিখে নিতাম। ভালো মানুষ নগেন আইচ মশাই সামান্য বেতন পেতেন, কিন্তু স্বয়ং কবির কাছে শুনেছিলাম একবার আশ্রমের অর্থসংকটের সময় দুর্ভাবনায় তার রাতে ঘুম হয় না। এমন সময় নগেনদা তার সারা জীবনের সঞ্চয় গুরুদেবের পায়ের কাছে রেখে প্রণাম করলেন। সে দান তার গুরুদেব মাথা পেতে নিয়েছিলেন। হরিচরণ বন্দ্যোপাধ্যায় পৃথিবী ভুলে গিয়ে নিচু ডেস্কের সামনে বসে অভিধান রচনা করতেন। ক্ষিতিমোহনবাবু প্রসন্ন বদনে বাংলার হারানো সাহিত্য সম্পদ উদ্ধার করতেন। নেপালবাবুর স্নিগ্ধ ব্যক্তিত্ব আর অযাচিত আতিথেয়তা জীবনে কখনো ভুলব না। তার বিষয়ে নানান সরস গল্প প্রচলিত ছিল। যদিও তার পুত্র আমাদের প্রিয় বন্ধু কালীপদদা সে গল্প বললে বিরক্ত হন, বলেন সব বানানো, তবু একটি না বলে পারছি না। ভুলো মানুষ নেপালবাবুকে একবার কলকাতা যেতেই হবে। অভ্যাস মতো তোড়জোড় করতে দেরি করে ফেলে স্টেশনে পৌঁছে দেখেন ট্রেন প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে যাচ্ছে। তখন আশ্চর্য উপস্থিত বুদ্ধির পরিচয় দিয়ে নেপালবাবু গার্ডের বাড়ির পাদানি থেকে গার্ডের কোমর জড়িয়ে তাকে নামিয়ে দিলেন। সবুজের বদলে লাল নিশান উড়ল, ট্রেন থামল। অমায়িকভাবে নেপালবাবু গার্ডকে বললেন, কিছু মনে করো না বাবা, ডোন্ট মাইন্ড, আই হ্যাভ টু গো। গার্ড আবার সবুজ নিশান নাড়তে লাগলো। আরও ছিলেন, সবাই আপনজনের মতো হয়ে গেছিলেন। প্রমোদবাবুর কথা মনে পড়ে, তাকে সবাই ডাকত মশাই বলে। নিচের ক্লাসে পড়াতেন। আমাদের জন্য 3.5 টাকা দিয়ে সুন্দর সুন্দর রঙের ব্যাগের হাটের শাড়ি কিনে দিতেন। শ্রী সত্যেন বিশি কলা ভবনের পাঠে সব শেষ করে এনেছিল। সে আমাদের জন্য 1.5 টাকা দামের চটি কিনে এনে দিত কলকাতা থেকে। তখনকার বোলপুরের এত বোলবোলাও ছিল না। ডেলি প্যাসেঞ্জার বলে একজন লোক যাবতীয় দরকারি জিনিস সরবরাহ করত। আশ্রমের ধারে কাছে কোনো খাবারের দোকান ছিল না। কিছু কিনতে হলে বোলপুর অবধি হাঁটতে হতো। বাস ছিল না, রিক্সা ছিল না। রান্নাঘরের পেছনে কো-অপ বলে একটা ব্যবস্থা ছিল। সেখানে 2 পয়সা দিয়ে কাগজে মোড়া মাখন আর 4 পয়সা দিয়ে প্রমাণ সাইজের একটা পাউরুটি পাওয়া যেত। তার একটা বড় সুবিধা ছিল যে টোস্ট করবার দরকার হতো না, নোড়া দিয়ে ভেঙে নিলেই হলো। নদীর স্রোতের মতো দিনগুলো কেটে গেছিল। সে বছর রবীন্দ্রনাথের 70 বছরের জন্মজয়ন্তীর উৎসব হলো কলকাতায়। টাউন হলে বিরাট সম্বর্ধনা সভা হলো, প্রদর্শনী হলো। 3 দিন ধরে জোড়াসাঁকোয় আর নিউ এম্পায়ারে নাটক হলো। টিম্বার্স নৃত্যনাট্যের রাজা হয়ে খুব প্রশংসা পেয়েছিলেন। নটির পূজায় আমি গেরুয়া পরে ভিক্ষুণী উৎপলপর্ণা সাজলাম। নিউ থিয়েটার্স নাটকটির ফিল্ম তুলল, রবীন্দ্রনাথ নিজে ছিলেন, তবু জনতার সে ফিল্ম পছন্দ হলো না। বেঞ্চি টেঞ্চি ভেঙে দিয়ে চলে গেল। বছর 3 আগে বোলপুরে সেই ছবি আবার দেখানো হয়েছিল। এবার লোক চুপ করে আগাগোড়া শুনেছিল। সাধারণের জন্যে নয় ও জিনিস। তবে সত্যি কথা বলতে কি, বোধহয় খুব ভালো হয়নি। এর মধ্যে গান্ধীজি গ্রেপ্তার হলেন। উৎসব বন্ধ করে কবি শান্তিনিকেতনে ফিরে এলেন। মাঝে মাঝে ক্লাস নিতে চাইতেন। আমি একবার 13-14 বছরের ছেলে মেয়েদের নিয়ে গেলাম। উনি শেলির স্কাইলার্ক পড়ালেন, ইংরেজি কথাগুলো পাঠ করলেন, পড়ালেন বাংলায়। সেই ক্লাসটায় একটা কাব্য হয়ে উঠল।
আজও মনে পড়ে কবির ঘাড়ের ওপর দিয়ে নীল আকাশে চিল উঠছিল। প্রথম গুবগুবি পাখির ডাক শুনলাম, সুন্দরী হাড়ি চাচা দেখলাম। বছর ঘুরে এলো, আমার প্রথম পৌষ উৎসব দেখলাম। আজও যারা বলে পৌষ উৎসবে দেখবার কিছু নেই, তারা বোধহয় দেখতে জানে না। আসল জিনিসই আছে, নানা রকম মানুষ। পৌষের শেষে দল বেঁধে হেমবালা দিকে পান্ডা পাকড়ে কেঁদুলির মেলা দেখে এলাম। সারা রাত শ্রীকৃষ্ণের জীবনের নানা ঘটনার বিষয়ে দলে দলে বাউলরা গান গাইল। দেখলাম এদের দলে ঠাকুমা থেকে নাতি গাইছে। গাছের পাতা খসলো, দলে দলে বুনো হাঁস 2 মাস আগেই এসেছিল, রোজ তাদের ডানার শব্দ শুনতাম। শীত, পরপর শীত গেল, পাখিরা গাইতে শুরু করলো, রাতারাতি গাছে গাছে পাতার কুড়ি দেখা দিল। সকালের বৈতালিক আরো মধুর হয়ে উঠল। কোনোদিন শান্তিদেব গান করত, কখনো বা সুধীর কর কিংবা আর কেউ। মহুয়া গাছে ফল ধরলো, তার নিচে ক্লাস নিতাম। টুপটাপ করে কোলের ওপর ফল পড়তো আর আমিও সেটা টের পেতাম। এবার আমার যাবার সময় হয়ে এসেছে। এত সুন্দর জায়গা, এমন চাঁদের হাট, এখানে আমি থাকি কি করে? গরমের ছুটি হলেই দলের সঙ্গে কলকাতায় ফিরে গেলাম। আর এলাম না। রবীন্দ্রনাথ চিঠি লিখলেন, যদি আসো দেখবে তোমার জায়গা তোমার জন্যই রয়েছে। সেই জায়গাটুকুই আজ পাথেয়। তাই এখন শান্তিনিকেতন আমার বাড়িঘর। সারা বছর ধরে প্রতিদিনকার জীবনে যে রসের পালা চলতো, এর মধ্যে তার কথা কিছুই বলা হলো না। কলকাতায় ফিরে এসে দিনের পর দিন ধরে সারা গ্রীষ্মকাল আমি সেই সব রসের কথা আরেকবার করে উপভোগ করেছি। তার ছোঁয়া লেগে আমার সমস্ত চিন্তাধারায় রং ধরে গেছিল। সে এক নতুন পালা।